আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা। সিঙ্গাপুর থেকে এক ভাই কমেন্ট করেছেন, ৫ বছর ধরে তিনি আমার ভিডিও দেখছেন। কি নাম, জাকির নাকি? ওকে। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবর কি কি সংক্ষেপে আগে শিরোনামটা বলছি আপনাদের। সিলেটের গোয়াইনঘাটে ভারতের বিএসএফ এর বিরুদ্ধে একটা বড়সড় শক্ত জবাব দিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড, বিডিআর বা বিজিবি যেটাকে আমরা বলি। পাশাপাশি কাল রাতে ইরানে আক্রমণ করতে গিয়েও হঠাৎ কিসের ভয়ে ট্রাম্প পিছু হটল। পাশাপাশি ইরান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সদর দপ্তর পেন্টাগন বলছে ইরান এমন কিছু হাতে পেয়েছে যেটা আমেরিকার জন্য বড় টেনশন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা শক্ত জবাব দিয়েছে ইরানের পক্ষ নিয়ে। সেই জবাবটি কি ছিল সেটিও জানাবো। দর্শক, আশা করি সবাই শুনতে এবং দেখতে পাচ্ছেন। প্রথম যে খবর দিয়ে শুরু করতে চাই, সিলেট। শেখ হাসিনা দেশ ছাড়ার পর, শ্বশুরবাড়ি যাওয়ার পর প্রথম আমরা দেখলাম যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বিডিআর বা বিজিবি যেটা বলি আমরা, তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে একটা শক্ত জবাব দিয়েছে। এতদিন বাংলাদেশ সীমান্ত থেকে তাদের লাশটা পতাকা বৈঠকের মাধ্যমে বুঝে নিত, প্রতিবাদ তো দূরের কথা, কখনো কখনো লাশ ফেরতও পেত না। সেই বাংলাদেশ আবারও জবাব দিয়েছে। খবরে বলা হয়েছে যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট একটি অঞ্চল, সীমান্ত এলাকা, সেখানে হঠাৎ করে শুভেন্দ্র অধিকারীর কি বলবো আত্মীয় স্বজনরা, মানে তিনি তো পশ্চিম বাংলার এখন মুখ্যমন্ত্রী, তিনি সীমান্তে কাঁটাতার যেমন বসানোর কাজ শুরু করেছেন, পাশাপাশি উত্তেজনা ছড়াচ্ছেন, বাংলাদেশ নিয়ে বিষোদ্গার করছেন, নানান রকম ঘৃণা ছড়াচ্ছেন। সেই ব্যক্তি আসার পর এই উত্তেজনাটা তৈরি হয়েছে। তো বলা হয়েছে যে সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশকে টার্গেট করে গুলি চালায় এবং বাংলাদেশ কিছুক্ষণ পর তাদের পাল্টা জবাব দিলে তারা ভয়ে থেমে যায়। ৪৮ ব্যাটালিয়ন, অর্থাৎ যারা এই কাজটি করেছে তাদের দায়িত্বশীলরা বলছেন যে বাংলাদেশ ভারতকে পাল্টা জবাব দেওয়ার পর আক্রমণ একটা পর্যায়ে থেমে যায়। বিডিআরের পক্ষ থেকে বলা হয় তারা এই অন্যায় কাজে সমর্থন করছে না এবং অবৈধ পারাপার বন্ধে তারা সবসময় সচেষ্ট আছে। কিন্তু হঠাৎ করে ভারতীয় বাহিনী বাংলাদেশকে টার্গেট করে যে গুলির ঘটনা ঘটিয়েছে, এটি একটি উস্কানিমূলক ঘটনা এবং এটার প্রতিবাদের মাধ্যমে করেছে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী। আমরা দীর্ঘদিন পর আমাদের বিডিআর বা বিজিবিকে একটা আসল চরিত্র দেখলাম। আমরা তাদের জন্য গর্বিত এবং আমরা মনে করি আমাদের সেনাবাহিনী, আমাদের সীমান্তরক্ষী বাহিনী, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের ডিজিএফআই, আমাদের এনএসআই, যত আমাদের রাষ্ট্রীয় বাহিনী আছে, তারা প্রত্যেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিন তাদের মূল দায়িত্বটা পালন করবেন। না ভারতকে ভয় পাবেন, না দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন। দলীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা দেখেছি হাসিনার চলে যাওয়ার পর আমরা দেখেছি মনিরুল, বেনজির, হারুন, বিপ্লব সব দেশ ছাড়া হয়েছে এবং অসম্মান নিয়ে, মানুষের ঘৃণা নিয়ে দেশ ছেড়েছে। এবং আমরা চিটাগংয়ে দেখেছি যে জুলাই স্পিডের যুবকরা যখন গ্রাফিতি আঁকছে, পুলিশ তাদের সাথে খুব খারাপ আচরণ করেছে। এবং আমরা এটিও দেখেছি যে অনেক নারীদেরকে পুরুষ পুলিশ গায়ে হাত দিয়েছে। খুবই লজ্জাজনক। এটা আওয়ামী লীগের চরিত্র। এটা তারেক রহমান সরকারে বসে যে পুলিশরা করেছে, আশা করি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটি বিএনপির সরকারকে একটা ভয়ঙ্কর কি বলবো জনরোষে ফেলতে গোপন থেকে কেউ করছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো চিটাগংয়ে যিনি এখন মেয়র হিসাবে আছেন, অবৈধ একজন মেয়র। অদ্ভুত লাগে না? শেখ হাসিনার নির্বাচনগুলো সব অবৈধ হয়েছে বিএনপি বলছে, কিন্তু তার নির্বাচনটা কি করে বৈধ হয়? এবং
আমরা একটা সময় দেখছি অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে সহ্য করতে পারতো না, কিন্তু এখন প্রত্যেকটা উপজেলা, আমরা দেখছি প্রত্যেকটা জেলা পরিষদ, সিটি কর্পোরেশনে বসে পড়ছে রাষ্ট্রীয় মানে কি দলীয় ব্যক্তিরা। এটা কোনো রাষ্ট্রীয় সিস্টেমে চলে কিনা আমি জানি না। এই সিস্টেমগুলো বিএনপিকে বড়জনক মানে বড় রকম প্রশ্নবিদ্ধ করবে। আগামী দিনগুলোতে বিএনপির অনেক কথা বলার জায়গা বন্ধ করে দেবে। বিএনপি 15টা বছর যে রাজনীতিটা করেছিল, কেন যেন মনে হয় হঠাৎ করে সেটাকে ধ্বংস করার জন্য কেউ উঠে পড়ে লেগেছে। তাই পুলিশ প্রশাসনকে বলবো, যারা চট্টগ্রাম এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় আমাদের রাষ্ট্র, নতুবা আমরা মনে করব বিএনপি ক্ষমতায় বসে জুলাই স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছে। দর্শক, আসি আপনাদের জন্য আমাদের আসল খবরে। অনেকে বাংলাদেশের খবর চান, অনেকে চান না। তো এখন যে খবরটি হলো, কাল রাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পেন্টাগনকে গ্রিন সিগন্যাল দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এরপর হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তার অ্যাকাউন্টে জানিয়েছেন যে 3টি দেশের অনুরোধে তিনি ইরানের হামলা 2-3 দিনের জন্য স্থগিত করেছেন। এই 3টি দেশ কারা? সৌদি আরব, কাতার, আরব আমিরাত। বলা হচ্ছে এই 3টি দেশ তাকে অনুরোধ করেছে যেন ইরানে হামলা না করে আলোচনার টেবিলে আবারও বসা হয়। তাই ট্রাম্প 2-3 দিনের জন্য এই যুদ্ধটা বন্ধ করে দিয়েছে। এটি যে হয়েছে তা সত্য, মিথ্যে নয়, কিন্তু ট্রাম্প এই কারণে যুদ্ধ 2-3 দিনের জন্য পিছিয়েছেন, এটা আসল সত্য নয়। নিউ ইয়র্ক টাইমসের যে একটা দুর্দান্ত প্রতিবেদন পড়লাম, সেই প্রতিবেদনের ভাষা অনুযায়ী ঘটনা ঘটেছে অন্যটা। কি সেটা? পেন্টাগনের সামরিক কর্তারা ট্রাম্পকে জানিয়েছেন যে ইরানের কাছে এমন প্রতিরক্ষা ব্যবস্থা এসছে যে আমাদের F-35 ইরানে ঢুকলে সেগুলো ভূপাতিত হতে পারে এবং আমাদের পাইলটরা ধরা পড়তে পারে। মিস্টার প্রেসিডেন্ট, আপনি এই বিষয়ে আরেকটু চিন্তা করেন। পেন্টাগন বলছে যে রাশিয়ার সহযোগিতায় ইরান এমন কিছু হাতে পেয়েছে এবং চীনের সহযোগিতায়, যার মাধ্যমে ইরান প্রতিটি বিষয় অবজার্ভ করছে এবং ইরান F-35 এর প্যাটার্ন বুঝে ফেলেছে, যে জন্য দুটোকে তারা ফেলে দিয়েছে। বলা হচ্ছে ইরান যদি কাল রাতে ইরানে ইসরায়েল কিংবা আমেরিকা F-35 পাঠিয়ে বোম্বিং করতে যেত, তারা ফিরে আসার সম্ভাবনা কম ছিল। একটা কারণ। 2 নম্বর কারণ হলো ইরান গালফ কান্ট্রিকে টার্গেট করে ব্যাপক মিসাইল লঞ্চ করে রেখেছে, একদম আপলোড করে রেখেছে, জাস্ট অনুমতি পেলেই ছুটে চলত। বলা হচ্ছে কয়েকটি গোয়েন্দা সূত্রের তথ্যের আলোকে যে ইরানের কিছু সূত্রের মাধ্যমে আরব দুনিয়া জেনেছে, সৌদি আরব আমিরাত, কাতার জেনেছে তাদের তেল কূপগুলো, তেল রিফাইনারি বা তাল যেখানে তেল স্টোরেজ বা তেলের যে কূপগুলো আছে এবং ওয়াটার ডিসিলিনেশন, এই প্রত্যেকটি অবস্থাকে পাশাপাশি আরবের আরো গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনাকে টার্গেট করে ইরান কাল রাতে ম্যাসিভ আকারে হিট করতে যদি আক্রান্ত হতো, মানে পুরো আরবের তেল কূপগুলোকে কালকে জ্বালিয়ে দিত এবং তাদের যে পানি শোধনাগার, সেই পানি শোধনাগারটাকে ধ্বংস করে দিত আরবের, পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ টার্গেট ধ্বংস করত। তো এই খবরগুলো আরব দুনিয়া যখন জেনেছে, তাদের বিদ্যুৎ প্ল্যান্ট ধ্বংস করত, এরকম প্ল্যানও ছিল। তারা সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ফোন করে বলেছে যে আপনি এই হামলাটা বন্ধ করেন, প্রয়োজনে আবারও আলোচনায় বসেন, কারণ ইরান আপনার জবাবটা আমাদের পিঠের উপরে দেবে, আর এতে করে আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে। আমাদের দেশ বিদ্যুতের উপর চলে, আমরা বেঁচে আছি তেলের উপরে, আমাদের সুপেয় পানি নেই, আমাদের পানি শোধন করে খেতে হয়। আপনার একটা ভুলে আমাদের পিঠে আঘাত পড়বে, আর সেটা আমরা মেনে নিই, আমাদের জাতিকে আমরা কি করব? তো ইরান তার এই প্রস্তুতির খবর মোটামুটি আরব দুনিয়া জেনে গেছে। আর অন্যদিকে পেন্টাগন বলছে ইরান আমেরিকার F-35 এর প্যাটার্ন অবজার্ভ করে ফেলছে, কোন প্যাটার্নে ঢুকবে, কোন প্যাটার্নে হিট করবে, কোন জায়গায়, এগুলো রাশিয়া ইরানকে দিয়েছে।
আর ইরানের কাছে এমন প্রতিরক্ষা আসছে যেগুলো দিয়ে সহজে ইরান 35কে কবজায় নিতে পারবে। 35 তো ধ্বংস হবে, আমাদের পাইলটরাও ধরা পড়তে পারে। এখন এই অবস্থাটার কারণটা কি, বা হঠাৎ করে ট্রাম্প কি বুঝলো? রাশিয়া বা ভ্লাদিমির পুতিন বলে দিয়েছে যে ইরানের বৈধ অধিকার আছে তার নিউক্লিয়ার, শান্তিপূর্ণ নিউক্লিয়ার কর্মসূচি করার বা বাস্তবায়ন করার। আমরা ইরানের পাশে আছি। যদি ইরানের উপর কোনো হামলা হয়, আমরা ইরানের পাশে থাকব। তার মানেটাকে, তার মানে হলো রাশিয়া স্পষ্ট আমেরিকাকে বার্তা দিল তারা ইরানের জন্য লড়াইটা করবে। এই লড়াইটা কি সামরিক বাহিনী করবে, না এই লড়াইটা কোনো ইকুইপমেন্ট দিয়ে করবে, না প্রযুক্তি দিয়ে করবে, সেইটাই স্পষ্ট নয়, বাট পাশে দাঁড়াবে। রাশিয়ার এই বক্তব্যে আরব দুনিয়া কিছুটা ভয় পেয়েছে, কারণ রাশিয়া চাইলে অনেক কিছু করতে পারে। আর রাশিয়ার সহযোগিতা যদি পারফেক্টলি ইরান পায়, তাহলে আমেরিকা ইসরায়েলের জন্য অনেক বড় মাথা ব্যথার কারণ হবে। আমেরিকা কিন্তু তার দেশ থেকে উড়ে এসে কয়েক হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসে ইরানকে আক্রমণ করতে হয়। আর তার যে ঘাঁটিগুলো আছে আরব দুনিয়ার ভেতরে, এগুলো মোটামুটি ধ্বংস হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীগুলো বলছে যে ইরান এই যুদ্ধ শুরুর পর 40 দিন টানা যেভাবে মুখোমুখি হয়েছে, তারপর যুদ্ধবিরতির বাকি সময়টা তারা নিজেকে এতটা পরিপূর্ণ করেছে, যেটা আমেরিকার নতুন করে আক্রমণ করার পর ইরানকে যে ধ্বংসের পরিকল্পনা এত সহজে বাস্তবায়ন হবে না। তারা বলছে ইরান আরো মজবুত অবস্থায় পৌঁছে গেছে এবং ইরানের আগের অবস্থা থেকে ইরান আরো শক্ত অবস্থায় গেছে, কারণ ইসরায়েল এবং আমেরিকার আক্রমণের পর ইরান তার দুর্বল জায়গাগুলোকে শনাক্ত করেছে, সেগুলোকে পরিপূর্ণভাবে সলিউশন দিয়েছে এবং ইরান তার আক্রমণ ভাগকে এবার অন্যভাবে সাজিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী, মার্কিন জাহাজগুলো যে ওমান সাগরে আছে, এগুলোকে একটা বড় বিপদে ফেলতে পারতো আমেরিকা কালকে আক্রমণ করলে। তো সবকিছু মিলে ট্রাম্প যদিও বলছেন যে আরবের অনুরোধে আমি হামলা বন্ধ করেছি, মূল ঘটনা আরব না, আরব হলো দ্বিতীয় স্টেজের গল্প। মূল ঘটনা হলো ইরানের কালকের প্রস্তুতি। পেন্টাগন ট্রাম্পকে বলার পর ট্রাম্পের গলা শুকিয়ে গেছে, আর এই বিষয়টি ইসরায়েলের ভালো লাগেনি, ইসরায়েল অসন্তুষ্ট হয়েছে। এবং এই খবরও আসলে ইসরায়েল থেকে এবং আমেরিকা থেকে যে ড্রোনগুলো ইরানে প্রবেশ করেছিল ইরানের প্রস্তুতি জানার জন্য, ইরান সেগুলোকে শুট করে ফেলে দিয়েছে। অর্থাৎ এতে করে পেন্টাগন আরো আতঙ্কে পড়ছে। অর্থাৎ যুদ্ধের আগে যে ড্রোনটা পাঠানো হয় ইরানের অবস্থা বোঝার জন্য, সেই ড্রোনগুলো ফেরত আসেনি, সেই ড্রোনগুলোকে ইরান ভূপাতিত করে দিয়েছে। এবং এইরকম কয়েকটি ইস্যু, মানে যুদ্ধের জন্য ইরানের প্রস্তুতি বা প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ কিনা, এগুলো বোঝার জন্য শত্রুপক্ষই কাজগুলো করে। সেই কাজগুলো করেই তারা দেখছে যে ড্রোনই ফেরত আসতে পারেনি, বাকিগুলোর অবস্থা কি হবে। তো এখন এই অবস্থার মধ্যে আমেরিকা তার 35 নিয়ে এখন ভয় পায় ইরানের, যে এগুলো পৃথিবীর নাম্বার 1 যুদ্ধ বিমান F-35, স্টিলথ প্রযুক্তির 5ম প্রজন্মের। তো সেই বিমান ইরানে ঢুকে ফিরতে পারবে কিনা এই টেনশন তাদের তৈরি হয়েছে। এখন আসলে কি হতে যাচ্ছে? আবারও আলোচনার কথা উঠছে। ট্রাম্প প্রতিদিনই যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, আবার পিছু হচ্ছেন, কারো না কারোর নামে পিছু হচ্ছেন। আগে ট্রাম্প পিছু হতেন পাকিস্তানের নাম করে, এবং কালকেও নাকি পাকিস্তান অনুরোধ করেছে আবারও আলোচনা বসেন, 14টি ইস্যুতে ইরান আলোচনা করতে রাজি আছে, ব্লাব ব্লাব ব্লাব। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মানে ইরানের স্পিকার বা পররাষ্ট্রমন্ত্রী লেভেল থেকে বলা হয়েছে যে ইরানি জাতি তার মানচিত্র বা তার সম্পদ বা তার অস্তিত্বে কাউকে হাত দিতে দেবে না। ইরান যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে, যে প্রস্তাবগুলো পাঠিয়েছে, তার বিষয় ইরান কোথাও এক তিল ছাড় দেবে না। এবং এটিও বলা হয়েছে যে ট্রাম্প বলছে যে আমাদের সাথে ইরানের একটি ভালো আলোচনা হচ্ছে, আশা করা যায় একটা সমাধান হবে এবং যুদ্ধ ছাড়াই সমাধান হবে, এবং এটি আমি চাই। এটা কে বলছে? ট্রাম্প। তো এটার সঙ্গে ইরান বলছে যে আলোচনার অর্থ আত্মসমর্পণ নয়, অর্থাৎ আমরা আমাদের বন্ধু রাষ্ট্রদের মাধ্যমে যে আলোচনায় বসতে চাচ্ছি, এটা আত্মসমর্পণ নয়। যদি আমেরিকা মনে করে যে আমরা দুর্বল হচ্ছি, তাদের আমন্ত্রণে বসতে যাচ্ছি, এই বসার দাওয়াতটা আবার আমেরিকায় দিচ্ছে, ইরান দেয় নাই, এটা তাদের ভুল ধারণা।
ইরান তার শর্তে অটুট আছে, অটুট থাকবে। তো এই পরিস্থিতিতে একটা বিষয় স্পষ্ট হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলছেন যে আলোচনা মোটামুটি ফলপ্রসূ চলছে ব্যাকগ্রাউন্ডে, এবং তিনি আশা করছেন এই আলোচনার কারণে যুদ্ধ নাও করতে হতে পারে, যুদ্ধ ছাড়াই আলোচনাটার একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। কিন্তু ইসরায়েল মানবে না, যুদ্ধটা হবে ধারণা করা যাচ্ছে, এবং শেষ পর্যন্ত এই যুদ্ধে আরো অনেকে জড়িয়ে পড়বে। আরব তো জড়াবেই, পাশাপাশি রাশিয়া চীনেরও জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বাট ট্রাম্প যে আবারও পিছিয়ে এলো, এটা নিয়ে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে আলোচনা চলছে। ট্রাম্প তো সরাসরি বলছে বিবিসি কারাপ্টেড, সরি সিএনএন কারাপ্টেড, ওয়াশিংটন পোস্ট 2 নম্বর। মানে পশ্চিমা গণমাধ্যমকে ট্রাম্প নিজেই এবার দোষী করছেন, কারণ তারা বলছে যে এই যুদ্ধে ট্রাম্প পরাজিত, ইরান বিজয়ী হচ্ছে, এবং ট্রাম্প তার ভুল রাজনীতিটা করছে বা ইরানকে তারা পরাজিত করতে পারছে। এমন ট্রাম্পের সমালোচনাগুলো তার গণমাধ্যম বড় ফ্রেমে করছে, এটার জন্য ট্রাম্প আবার তার গণমাধ্যমকে ধুয়ে দিয়েছে মোটামুটি। এই হলো পরিস্থিতি। ট্রাম্পের উপর ভরসা রাখা যায় না। সে বলছে 2-3 দিনের জন্য যুদ্ধটা বন্ধ থাকবে, আক্রমণটা বা হামলাটা বন্ধ। দেখা যাবে কাল রাতে আবার আক্রমণ করে বসছে। তো দেখি আমরা শেষ পর্যন্ত ট্রাম্প আসলে কি করে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।